এইজাদের রুম থেকে বিদায় নিয়ে রিয়া যখন আপন মনে সিঁড়ির দিকে এগোচ্ছিল তখন তার মাথায় ঘুরছিল এইজার বলা সেই করুণ কাহিনী। ঠিক সেই মুহূর্তে এক কোণ থেকে ঝড়ের বেগে আসা কোনো এক শক্তপোক্ত শরীরের সাথে তার জবরদস্ত এক সংঘর্ষ হলো। ও মাগো, গেলাম রে। কপালে হাত দিয়ে ব্যথায় কুকড়ে উঠে সামনে তাকাতেই রিয়ার চোখ চড়ক গাছ। আপনি? সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আর কেউ নয়, স্বয়ং রুদ্র। বেচারা চোরের মতো পা টিপে টিপে রুম থেকে বের হচ্ছিল কোনো এক গুপ্ত মিশনে যাওয়ার জন্য। রিয়ার সাথে ধাক্কা খেয়ে সেও ভরকে গিয়েছিল, কিন্তু রিয়ার চিৎকার শুনে আতঙ্কিত হয়ে এক লাফে সামনে এসে রিয়ার মুখ চেপে ধরল। এই মেয়ে, সমস্যা কি? মরণ চিৎকার দিচ্ছ কেন? আমাকে কি ভাইয়ের হাতে মার খাওয়ানোর প্ল্যান করছো? রুদ্র দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল। রিয়া তার হাতে নিচে উ আ করে কিছু বলার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু রুদ্রর শক্ত হাতের চাপে সব শব্দ গুমড়ে মরছে। রুদ্র বিরক্তি নিয়ে বলল, হে লিসেন, যা বলার বাংলায় বলো, আমি তোমার ওইসব আদিম সাংস্কৃতিক ভাষা বুঝি না। রিয়ার এবার পিত্তি জ্বলে গেল। একে তো তাকে মুখ চেপে ধরে শ্বাসরোধ করার উপক্রম করেছে, তার উপর বলছে এটা নাকি সাংস্কৃতিক ভাষা। রাগের চোটে রিয়ার কোনো দিক না ভেবে রুদ্রর মাথার একগুচ্ছ চুল ধরে সজোরে এক টান দিল। আহ মাগো! রুদ্র ব্যথায় ককিয়ে উঠে হাত সরিয়ে নিল। আইকিউবিহীন অসভ্য মানুষ একটা! আপনি এবার সে কি করছেন, চোর নাকি? রিয়া তড়িৎ পেকে জিজ্ঞেস করলো। রুদ্র এবার কোমরে হাত দিয়ে একটু ভাব নেওয়ার চেষ্টা করে বলল, আমি কি করছি মানে? এটা আমার বাসা। আমি এলটন ভাইয়ার একমাত্র কিউট চাচাতো ভাই। রিয়া এবার হা করে তাকিয়ে রইল। কি? এলটন স্যারের মতো এমন পারফেক্ট একজন মানুষের ভাই আপনি? এই জোকারটা! রিয়ার চিৎকারে রুদ্রর কলিজা শুকিয়ে গেল। সে কাঁদো কাঁদো মুখে হাত জোর করে বলল, আরে আস্তে, ভাইয়ার ভাবি যদি চলে আসে তবে আমার হাড্ডি দিয়ে ভাইয়া অ্যানাটমি ক্লাস করাবে। প্লিজ শান্ত হও। ঠিক তখনই উপরের তলা থেকে এলটনের গম্ভীর আর রাজকীয় কণ্ঠস্বর ভেসে এলো, মম, এক কাপ কফি দেও তো। এলটনের গলার শব্দ শোনা মাত্রই রুদ্রর মনে হলো তার পেছনে স্বয়ং আজরাইল ধাওয়া করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে সে এক ঝটকায় রিয়াকে আলুর বস্তার মতো কাঁধে তুলে নিল। বসে থাকার সময় নেই, দৌড়া রুদ্র। রুদ্র যখন রিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গেল, উত্তেজনায় পা হরকে সে রিয়া সহ মেঝেতে ধপাস করে আসতে পড়ল। ও আল্লাহ গো, আমার কোমর তো গুরু হয়ে গেল। রিয়া ব্যথায় আর্তনাদ করে উঠল। এলটনের পায়ের শব্দ সিঁড়িতে স্পষ্ট হচ্ছে। রুদ্র পাগলের মতো হয়ে রিয়াকে আবারও কাঁধে তুলে নিয়ে মরণ দৌড় শুরু করলো। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে বলল, বইন, তুই শুধু চুপ থাক, কথা দিতেছে তোর আমি কালকে নতুন কোমর কিনে দিব, একদম ইম্পোর্টেড কোমর, এখন শুধু আমাকে বাঁচা। রুদ্র যখন রিয়াকে নিয়ে সদর দরজার দিকে উধাও হলো তখন সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো এলটন। ভ্রুকুচকে নিচের দিকে তাকিয়ে বিড়বিড় করলো, কিছু একটা কি মেঝেতে আছাড় খেলো? দুপুরের তপ্ত রোদে চারপাশটা যখন খা খা করছে তখন এহসান ভিলার বাগানের ঘন ছায় ঘাসের উপর আয়েশ করে বসে আছে এইজা। তার কোলে একটা ধবধবে সাদা পশমি বিড়াল। বিড়ালটা গুটিসুটি মেরে শুয়ে আছে আর এইজা পরম মমতায় তার নরম গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। এইজার চোখে মুখে এক শান্ত স্নিগ্ধ আভা। ঠিক সেই মুহূর্তে সাদা অ্যাপ্রনটা হাতে নিয়ে হসপিটাল থেকে ফিরল এলটন। ক্লান্ত শরীর নিয়ে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ পড়ল এই মনোমুগ্ধকর দৃশ্যের উপর। দুপুরের রোদে ঘামতে থাকা এইজাকে ওই অবস্থায় দেখে এলটনের সব ক্লান্তি যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল সেই পরিচিত দুষ্টুমি ভরা হাসি। সে পা টিপে টিপে ঘাসের উপর দিয়ে এগিয়ে গেল এইজার ঠিক পেছনে। তারপর একটু ঝুঁকে এইজার কানের একদম কাছে মুখ নিয়ে খুব নিচু স্বরে ফিসফিস করে বলে উঠল, মিয়াও। হঠাৎ কানের কাছে এমন অদ্ভুত ডাক শুনে এইজা ভয়ে আর চমকে 1 ফুট লাফিয়ে উঠল। কোলে থাকা বিড়ালটাও ভয় পেয়ে এক লাফে ছোপের আড়ালে উধাও। এইজা বুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে পেছনে ফিরে দেখলো এলটন দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। এইজার ওই ভয়ার্ত আর বোকা ভরে যাওয়া চেহারা থেকে এলটন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে মাথা পেছনে হেলিয়ে শব্দ করে হেসে উঠল। বাগানের নিস্তব্ধতা ভেঙে সেই হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। এইজা প্রথমে রাগ করতে চাইলেও হাসি খুশি এলটনকে দেখে সে যেন পাথরের মতো জমে গেল। চশমা জোড়া আজ শার্টের পকেটে গোজা, কপালের উপর অবাধ্য কিছু চুল এসে পড়েছে। হাসলেই মানুষটাকে যে কতটা অসহ্যকর রকমের সুদর্শন লাগে তা এইজা আজ নতুন করে টের পেল। কিছুক্ষণ পর এইজা মুখ ঘুরিয়ে বিড়ালটাকে খোঁজার ভান করলো। এলটন এগিয়ে এসে এইজার ঠিক পাশে বসলো। তারপর আলতো করে এইজার মাথায় হাত রেখে চুলের ভাঁজে আঙুল বুলিয়ে দিয়ে খুব আদরে গলায় বলল, বিড়ালটাকে তো অনেক আদর করলে, মাঝে মাঝে এই গরিব ডাক্তারটাকেও যদি এভাবে একটু আদর করতে খুব একটা ক্ষতি হতো কি? এলটনের এই অপ্রত্যাশিত ঢং আর আদিক্ষেতা ভরা কথা শুনে এইজার গাল দুটো মুহূর্তেই আগুনের মতো লাল হয়ে উঠল। সে আর চোখে এলটনের দিকে তাকিয়ে মনে মনে শুধু একটা শব্দই আওড়ালো, অসভ্য। এলটন উঠে দাঁড়িয়ে তার হাতটা এইজার দিকে বাড়িয়ে দিল। হয়েছে, এবার রোদে অনেক ঢং করেছ, এবার ভিতরে চলো, লাঞ্চ করতে হবে। এই যে এলটনের হাতটা ধরল না, নিজেই গটগট করে উঠে হাঁটা দিল। কিন্তু তার ঠোঁটের কোণে তখন একটা চপল হাসি খেলা করছে। এলটন পেছনে পেছনে হাঁটতে হাঁটতে আবার মৃদু স্বরে ডাকলো, কই গেল গো আমার বিড়াল নিয়ে? এহসান ভিলার বিশাল ডাইনিং টেবিলে রাজকীয় লাঞ্চের আয়োজন। সারা আর এইজা পাশাপাশি বসে খেতে খেতে ফিসফিস করে একে অপরকে নিয়ে হাসাহাসি করছিল। এলটন চুপচাপ শান্ত ভঙ্গিতে খেয়ে যাচ্ছিল, মাঝে মাঝে এইজার দিকে তাকিয়ে মৃদু হাসছিল। হঠাৎ করে এই পরিবেশটা গম্ভীর হয়ে গেল এলটনের বাবার কথায়। এলটন, কাল তুমি হসপিটাল থেকে একটা ছুটি নেবে। এলটন খাওয়ার মাঝখানে একটু থামলো, বাবাটিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন বাবা, কোনো বিশেষ কাজ আছে? এহসান সাহেব গম্ভীর মুখে সরাসরি এলটনের চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমার বিজনেস পার্টনারের একমাত্র মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। কাল বিকেলে তোমাদের এঙ্গেজমেন্ট। আশা করি এতে তোমার কোনো আপত্তি নেই।
মুহূর্তের মধ্যে ডাইনিং টেবিলের সেই আনন্দঘন পরিবেশটা যেন জমে বরফ হয়ে গেল। এইজার হাতটা মাঝপথেই থেমে গেল। তার বুকের ভেতরটা হঠাৎ এমনভাবে ধক করে উঠল যেন কেউ সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করেছে। সে চাতক পাখির মতো তৃষ্ণার্থ দৃষ্টিতে এলটানের দিকে তাকিয়ে রইল। মনে মনে প্রার্থনা করতে লাগলো, প্লিজ একবার অন্তত বলুন যে আপনি রাজি নন, একবার বলুন আপনার জীবনে অন্য কেউ আছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এলটান খুব শান্ত আর স্বাভাবিক স্বরে বলল, তুমি যা ভালো মনে করো বাবা, তোমার সিদ্ধান্তের উপর আমার কোনো কথা নেই। এলটনের এই নির্বিকার উত্তর যেন এইজার কানে গরম শিশার মতো বিঁধল। তার গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে এলো। এই যে মানুষটা একটু আগে বাগানে বসে তাকে নিয়ে অতশত আদিক্ষেতা করলো, বিড়ালনি বলে ডাকলো, সে এত সহজে অন্য কাউকে মেনে নিল। চারপাশে হাসাহাসি আর আনন্দের রোল পড়ে গেল। সবাই এঙ্গেজমেন্টের প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু করলো, কিন্তু হাসির শব্দের মাঝে এইজা যেন একলা এক দ্বীপের মতো বিচ্ছিন্ন হয়ে গেল। তার চোখ দুটো ছলছল করে উঠল। চোখের পানি টুপ করে নিচে পড়ে যাওয়ার আগে সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। আমার খাওয়া শেষ হয়ে গেছে, আসছি। কোনো মতে অস্পষ্ট স্বরে কথাটা বলে সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। এলটান এক পলক এইজার চলে যাওয়ার পথের দিকে তাকালো। তার চোখে তখন এক রহস্যময় ঝিলিক। রাত তখন গভীর, সারা বাড়ি নিঝুম হয়ে আছে। ডাইনিং রুমের হালকা নাইট ল্যাম্পের আলোয় চারপাশটা ছায়াময়। এইজার দু চোখ কান্নায় ফুলে লাল হয়ে আছে, গলাটাও শুকিয়ে কাঠ। রুমের চোখ খালি দেখে সে একটু পানি নিতে নিচে নেমেছিল, কিন্তু সিঁড়ি দিয়ে নামতেই রান্নাঘরের সামনে ছায়ামূর্তিকে দেখে ভয় তার কলিজা শুকিয়ে গেল। এই যে মুখ চেপে ধরে একটা মৃদু চিৎকার দিল। উল্টো দিকে রুদ্রের অবস্থা আরো শোচনীয়। সে মাত্রই বাহির থেকে ফিরেছে, ভেবেছিল সবাই গভীর ঘুমে। এই সুযোগে চোরের মতো নিজের রুমে ঢুকে পড়বে, কিন্তু এই জায়গায় দেখে সেও পাথরের মতো জমে গেল। এই যে যখন দেখলো সামনে রুদ্র দাঁড়িয়ে, সে এগিয়ে গিয়ে অবাক হয়ে বলল, আরে আপনি রুদ্র না? আপনি তো আমার পিছে পিছে ঘুরঘুর করতেন, আমাকে ডিস্টার্ব করতেন। আপনি এই মাঝরাতে এহসান ভিলায় কি করছেন? রুদ্রর অবস্থা তখন মরমর। ধরা যখন পড়েই গেছে তখন সে একগাল হাসি দিয়ে কায়দা করে বলে উঠল, আরে ভাবি যে কতদিন পর দেখা, তা ভাবি শরীর স্বাস্থ্য কেমন? এই যে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ওপর থেকে হিমশীতল এক গভীর কণ্ঠস্বর ভেসে এলো। কি হচ্ছে ওখানে? সিঁড়ির উপর দাঁড়িয়ে আছেন এলটান। পরনে নাইট ড্রেস, চোখে চশমা নেই, কিন্তু তার চাউনিটা বাঘের মতো তীক্ষ্ণ। এলটানের কণ্ঠ শুনে রুদ্রর হাঁটুর কাঁপানি এবার মিউজিক বিটের মতো শুরু হয়ে গেল। এই যে এলটানের দিকে এক পলক তাকিয়ে নিজের অভিমানী মনটা নিয়ে গটগট করে নিজের রুমে চলে গেল। এই যা যাওয়ার সময় এলটান তার ওই ফোলা ফোলা লাল চোখ দুটো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করলো। এলটানের বুকের ভেতরটা হু হু করে উঠল। হঠাৎ তার নজর পড়ল রুদ্রর দিকে। ডিস্টার্ব আর পিছন ঘুরঘুর শব্দটুতো তার কানে বিষ ঢেলেছে। সে ধীর পায়ে নিচে নেমে ডাইনিং টেবিল থেকে ফলের ঝুড়ির পাশে থাকা চকচকে একটা ছুরি তুলে নিল। ডিস্টার্ব, পিছে পিছে ঘুরঘুর, বলিস কি রুদ্র? এলটান কথাগুলো বলতে বলতে ধীর লয়ে রুদ্রর দিকে এগোতে লাগলো। রুদ্রর মনে হলো তার আয়ু ফুরিয়ে এসেছে। সে এক পা করে পেছাতে পেছাতে ডাইনিং টেবিলের সাথে বাড়ি খেলো। পালানোর আর কোনো পথ নেই। এলটান রুদ্রর একদম গলার কাছে গিয়ে ছুরিটা হাতে নাচাতে নাচাতে অদ্ভুত শান্ত সুরে জিজ্ঞেস করলো, সত্যি করে বলতো তুই কার প্রেমে পড়েছিলি আর কার পিছে ঘুরঘুর করতে? রুদ্র তখন ঘাম দিয়ে জ্বর আসার উপক্রম। সে চোখ বন্ধ করে নিজেকে বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে সুরে সুরে গিয়ে উঠল, রিয়া, ও রিয়া, সেই আমার প্রিয়া, বিশ্বাস করো ভাইয়া, ও ছাড়া আমার জীবনে কেউ নেই। এলটান এক মুহূর্তে স্থির হয়ে রুদ্রর দিকে তাকালো। তারপর এক চিলতে বাঁকা হাসি দিয়ে ছুরিটা রুদ্রর গলার একদম কাছে থেকে ফিসফিস করে বলল, ওই রিয়াই যদি তোর প্রিয়া হয় তবেই ভালো, নয়তো। এলটান আচমকা ছুরিটা সচরে টেবিলের উপর গেঁথে দিল আর দাঁতে দাঁত চেপে বলল, গ্যাচাং ফু। কথাটা বলেই এলটান গম্ভীর পায়ে উপরে চলে গেল। রুদ্র কয়েক সেকেন্ডে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ছুরিটার দিকে তাকে এক লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে টুপ করে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেল। সকাল সকাল এহসান ভিলায় মেহরাবের পদধূলি পড়ল। এলটানের সাথে একটি জরুরি আলোচনার কথা ছিল তার। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ির দিকে পা বাড়াতে মেহরাবের নজর গেল ডাইনিং টেবিলের পাশে মেঝেতে পড়ে থাকা একদলা কাপড়ের দিকে। একটু ভালো করে তাকাতেই সে চিনতে পারল ওটা তো রুদ্র। মেহরাব কপাল কুঁচকে চারপাশটা দেখলো। কোনো অঘটন ঘটেনি তো। সে দ্রুত রুদ্রর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো। এইভাবে এখানে পড়ে আছে কেন রুদ্র? এই রুদ্র, ওঠ, এখানে এভাবে শুয়ে আছিস কেন রুদ্র? মেহরাব রুদ্রর গালে কয়েকবার আলতো করে টোকা দিল, কিন্তু রুদ্রর অজ্ঞান অবস্থা এতটাই গভীর যে সে নড়ার নামই নিচ্ছে না। মেহরাব ঘড়ির দিকে তাকালো, হাতে সময় কম। সে স্থির হয়ে বসলো, তারপর জোরে একটা দীর্ঘশ্বাস নিল, যেন নিজেকে বড় কোনো যুদ্ধের জন্য প্রস্তুত করছে। পরক্ষণেই সে এক হাত দিয়ে রুদ্রর শার্টের কলারটা শক্ত করে তুললো আর অন্য হাত দিয়ে শুরু করলো থাপ্পড়ের মেশিন গান। একদম ঝড়ের বেগে সে রুদ্রর গালে থাপ্পড় মারতে মারতে চিৎকার করতে লাগলো, রুদ্র, 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 এই রুদ্র, ওঠ। শেষ থাপ্পড়টা বোধহয় একটু বেশি পাওয়ারফুল ছিল। রুদ্র এবার ধরফরিয়ে উঠল। চোখ কচলাতে কচলাতে সে চারপাশে তাকলো। আমি কোথায়? গালটা তো জ্বালা করছে কেন? মেহরাব নিচের হাঁটা দ্রুত পেছনে লুকিয়ে আমতামতো করে বলল, আরে তোকে ওঠানোর জন্য জাস্ট একটু পানি ছিটা দিয়েছি, তাই হয়তো। রুদ্র এবার মেহরাবের দিকে তাকালো। হঠাৎ তার মনে পড়ে গেল রাতের সেই ভয়াবহ স্মৃতি। ওরে বাবা, বলি রুদ্র কোনো দিকে না থেকে এক দৌড়ে পালাতে চাইল, কিন্তু মেহরাব আগেভাগেই তার শার্টের পেছন থেকে কলারটা টেনে ধরল। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? কাজ আছে। রুদ্র অবাক নয়নে মেহরাবের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি কাজ? এই যার রুমের আবহাওয়া এখন একদম আগ্নেয়গিরির জ্বালামুখের মতো উত্তপ্ত। কাল সারা রাত কান্না করে করে চোখ দুটো ফুলিয়ে এখন সে রীতিমতো মারমুখী। রুমে পায়চারি করতে করতে সে নিজের মনে গজগজ করছে, শয়তান, পাষণ্ড, নর্দমার কীট। আমাকে নিয়ে অত ঢং করে এখন অন্যজনকে বিয়ে করতে ওনার খুব সুখ হচ্ছে না। সবাইকে সে ছেড়ে দিয়েছে, কিন্তু এলটান এহসানকে সে এত সহজে ছাড়বে না।
এই যার মাথায় তখন দুর্ধর্ষ সব পরিকল্পনা ঘুরছে। সে ভাবছে এঙ্গেজমেন্টের সময়ই সবার সামনে এল্টনের কলার ধরে চিৎকার করে বলবে, এই যে দেখুন আপনাদের ভদ্র ছেলে অলরেডি ম্যারিড হয়েও আবার বিয়ে করতে বসেছে। ঠিক সেই মুহূর্তে বালিশের পাশে রাখা ফোনটা টুং করে বেজে উঠল। স্ক্রিনে এল্টনের নাম দেখে এজার মনে হলো ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলে, কিন্তু কৌতূহলবশত মেসেজটা খুলল সে। আছো? এই যে মনে মনে বলল, না মোরে ভূত হয়ে গেছি। কোনো উত্তর দিল না সে। পরক্ষণেই আবার মেসেজ, আচ্ছা আজ কোন রঙের জামা পরবো বলো তো? নীল না কালো? আসলে বিজনেস পার্টনারের মেয়েটা নাকি খুব স্টাইলিশ, তাকে একটু ইমপ্রেস করা দরকার। আমাকে একটু হেল্প করো তো, আজ কি পরা যায়? এই যা দাঁতে দাঁত চেপে ফোনটা শক্ত করে ধরলো। লোকটার সাহস কত! রাগে অন্ধ হয়ে সে টাইপ করলো, আমার মাথা পড়ুন। সাথে সাথে ওপাশ থেকে রিপ্লাই হলো, আল্লাহ তোমার মাথা পড়লে তো তুমি মারা যাবে, আস্তাগফিরুল্লাহ। ইলটেনের নির্লজ্জ ফাজলামি দেখে এইজা এবার নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। সে সজোরে বিছানার বালিশটার উপর ঝাঁপিয়ে পড়ে নিজের সব রাগ আর ঘৃণা দিয়ে ওটার উপর কয়েকটা বিশাল ঘুষি মারল। শয়তান ভণ্ড, তোকে আমি রেখে নেব। আজ এঙ্গেজমেন্টের সময় যদি তোর 12টা না বাজিয়েছি, তবে আমার নামও এইজা না। এসএন ভিলার বিশাল হলরুম জুড়ে এখন ব্যস্ততার শেষ নেই। রং বেরঙের আলো আর তাজা ফুলের সুবাসে চারপাশটা আমোদিত। বাড়ির প্রতিটি কোণ আজ উৎসবের আমেজে সেজে উঠেছে। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।